ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। এর জন্য আমাদের ফোন করতে হবে, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। ব্লগার হত্যার মতো একই কায়দায় খুন করা হয়েছে অধ্যাপক রেজাউলকে। ধারণা পুলিশের অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃতীয় দফা ইউপি নির্বাচনে পাবনায় ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলছে আওয়ামী লীগ। বিএনপি নেতাদের অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে, দাবি দলটির। গ্রীষ্মের দাবদাহে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ, দীর্ঘমেয়াদে আক্রান্ত হওয়ার আশঙ্কা, খোলা বাসি খাবার না খাওয়ার পরামর্শ। এবং পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাওড় অঞ্চলের প্রায় 1000 হেক্টর জমির আধা পাকা ধান পানির নিচে, হতাশায় কৃষকরা। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনা। আমরা দেখছি যে ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায়ই শিক্ষার্থীদের নির্যাতনের হার বেড়ে যাচ্ছে। এটা সবসময় ছিল এবং ইদানিং বেশ কয়েকটি ঘটনায় আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সাম্প্রতিকতম একটা ঘটনা হচ্ছে উদয়ন স্কুলের ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত একটি স্কুল। সেখানে 8ম শ্রেণীর একজন ছাত্রকে মেরে রক্তাক্ত করেছেন একজন শিক্ষক, তার নাম জাওশেদ আলম শিক্ষকের নাম। তো এবং অভিযোগ পাওয়া গেছে যে এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা তো নেয়নি, ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তো এই ধরনের অভিযোগ আছে। এবং গণস্বাক্ষরতা অভিযানের একটা সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে দেশের প্রায় 50% শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হচ্ছে। এবং মজার তথ্য হচ্ছে যে তার মধ্যে 40% অভিভাবক মনে করেন যে শিক্ষকের হাতে মার না খেলে সন্তান মানুষ হতে পারে না। এটি আমাদের দেশের একটি প্রচলিত ধারণা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হওয়া উচিত আনন্দের জায়গা, সেখানে শিক্ষার্থীরা আসলে সেই আনন্দ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে নাকি তারা একটা ভীতির মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাটাচ্ছে। আমি সুলতান আপা আপনার কাছেই প্রথমে যাব, আপনি কি বলবেন? ধন্যবাদ। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে, আপনি যেভাবে শিরোনামটা দিয়েছেন, বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান কবে শিক্ষার্থী বান্ধব হবে, এবং সেই আলোকেই আজকে আলোচনাগুলি সূত্রপাত যেটা আপনি করলেন কয়েকটা উদাহরণ দিয়ে। এবং আপনার একটা অভিমত আপনি যেটা ব্যক্ত করেছেন সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে ইদানিং দেখা যাচ্ছে যে নির্যাতন বেড়ে গেছে। সেই ব্যাপারে আমাদের সবসময় একটা চিন্তা থাকে যে আমরা যখন এই ধরনের বক্তব্য দিই যে আসলে বেড়ে গেছে না আমরা জানছি বেশি, কিংবা এখন আমাদের ধারণাই বদলে গেছে। আগে অনেক কিছুই নির্যাতন বলে স্বীকার করাই হতো না, এখন নির্যাতন বলে স্বীকার করা হচ্ছে বলে চিহ্নিত হয়েছে, অতএব আমরা বুঝতে পারছি যে অনেক নির্যাতন হচ্ছে। আগে হয়তো এই ধরনের ঘটনাগুলি হয়েছে কিন্তু আমরা তখন সেটা নির্যাতন বলে মনেই করি নাই। যেমন আগে আমরা শুনেছি যে বাচ্চাদেরকে বাবা যখন, বিশেষ করে বাবারাই তো স্কুলে নিয়ে যেতেন, আমাদের সমাজে সেটাই মোটামুটি চল, যে শিক্ষকের কাছে বলতেন যে আপনাকে আমার বাচ্চাকে দিয়ে গেলাম, হাড্ডি শুধু আমার আর বাকি সবই আপনার কাছে থাকবে। যে কথাটা আপনার বক্তব্যের মধ্যে দিয়ে এসেছে যে অনেকেই মনে করছেন, অনেক অভিভাবকই মনে করছে যে একটু একটু শাসন করা কিংবা শিক্ষক যেভাবে শাসন করতে চান সেভাবে শাসন করাটাই বোধহয় বাঞ্ছনীয়, নয়তো তো বাচ্চারা কিছু আসলে সেটাই ঘটে আসছে। কিন্তু আপনার মানে যখন ঘটনা খুব মাত্রাতিরিক্ত হয়ে যায় তখনই শুধু সংবাদপত্রে আসে বা মিডিয়াতে। যখন যে ঘটনাটার উল্লেখ আপনি করলেন উদয়ন স্কুল শুধু যে বিশ্ববিদ্যালয় অঞ্চলে অবস্থিত কিংবা ঢাকা শহরের বুকে সেটা না, উদয়নের কিন্তু একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে। নানাভাবে কিন্তু উদয়ন নানা প্রগতিশীল যে আন্দোলনগুলি রয়েছে কিংবা প্রগতিশীল ধ্যান ধারণার একটা ধারণা ওখানটায় শিশুদের মধ্যে প্রবাহিত করা হয়, এই ধরনের কিন্তু একটা চিন্তা রয়েছে উদয়ন বিদ্যালয় সম্পর্কে। সেই স্কুলে যখন এরকম ঘটনা ঘটেছে সবাই একটু আশ্চর্যই হয়েছে।
তবে যেটা হলো যে ওজন স্কুলে একটু একটু আমি মনে করিয়ে দিই, কয়েক মাস আগে আরেকটি ঘটনা ঘটেছিল যে ছাত্রীদের প্রায় 50 জন ছাত্রী তাদের মানে ড্রেসের হাতা কেটে দিয়েছিল। হ্যাঁ, নানাভাবে একটা নির্যাতনের উদাহরণ আমরা সেই জায়গা থেকে পাচ্ছি। তো যে কথাটা নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল যে এই যে নির্যাতন যে বেড়ে গেছে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে শিক্ষক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ছাত্রছাত্রীর যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা এখন অনেকটাই বাণিজ্যিক একটা ধারার মধ্যে চলে গেছে, এবং তার ফলে যেটা হয়েছে যে পারস্পরিক যে একটা নির্ভরশীলতা কিংবা স্নেহের একটা সম্পর্কে বাঁধন, কিংবা শিক্ষার্থীরা যখন শিক্ষকের কাছে যাচ্ছেন তারা যে তাদের সন্তানবৎ একটা অবস্থানে তাদেরকে দেখার ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলি কিন্তু আগে অনেক বেশি আদর্শগতভাবে বোধহয় আমাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল, সংস্কৃতির মধ্যে ছিল। সেটা যে অনেকটাই সরে গেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আমরা দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একটা বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়। শিক্ষা দেওয়ার জন্য কিংবা আগে যেটা বলা হতো মানুষ গড়ার কারিগর, এরকম একটা ধারণা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিংবা শিক্ষকরা সেরকম একটা ধারণা নিয়ে শিক্ষকতায় যাবেন, সেই বিষয়টা কিন্তু অনেকখানি চলে গেছে। এখানে দুটো ভাগে যদি আমরা বিষয়টাকে দেখি, একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে খুব সাধারণ বিদ্যালয়, যেগুলি প্রাথমিক বিদ্যালয় যেখানে সরকারিভাবে সেগুলি পরিচালিত হয়, সেই সমস্ত জায়গায় যারা শিক্ষা যাচ্ছেন, আমি কিন্তু এই কথা বলছি না যে প্রত্যেকেই সেরকম অবস্থার মধ্যে যান। আপা একটু আপনাকে থামিয়ে আমি একটু অধ্যাপক ফাহিমা খাতুনের কাছে যাবো, কারণ একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আপনাকে আপাতত একটু সম্ভবত কিছু একটা গন্ডগোল হয়েছে। আমি অধ্যাপক ফাহিমা খাতুন আপনার কাছে আসছি যে যেটা আমরা শুনছিলাম, তো আমরা জানি যে আমাদের বিচার বিভাগ একটা নির্দেশনা দিয়েছে, হাইকোর্টের নির্দেশনা আছে যে এটা করা যাবে না, ছাত্রছাত্রীদের কোনোভাবেই নির্যাতন করা যাবে না, মারা যাবে না, কিন্তু সেটা মানা হচ্ছে না। আবার শিক্ষা মন্ত্রণালয় থেকেও, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা 2011 সালে একটা পরিপত্র বা নীতিমালা জারি করা হয়েছিল, 11 দফা নীতিমালা, যেখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে শ্রেণীকক্ষে কি কি করা যাবে না, কিন্তু সেগুলো কোনো কিছুই মানা হচ্ছে না। সম্প্রতি আপনারা একটা সিদ্ধান্ত মানে গত 20 মার্চ নেওয়া হয়েছে যে সব স্কুলগুলোতে পাঠানো হবে এই পরিপত্রটা, যাতে ওরা এটা টানিয়ে রাখে প্রধান শিক্ষকের বা অধ্যক্ষের রুমে, যাতে দৃশ্যমান হয়। এত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। আমরা উদাহরণ স্কুলের ঘটনার পরদিন কিন্তু আরেকটি ঘটনা এসছে পত্রিকায়, যে একজন মাদ্রাসার একটি ছাত্রকে সে বাড়ি যাওয়ার চেষ্টা করছিল বলে তাকে নির্মমভাবে মানে ফ্যানের সাথে বেঁধে তাকে পেটানো হয়েছে। তো সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শিক্ষা প্রতিষ্ঠানে এই যে বললেন যে এখন এই ধরনের কাজ বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আমরা পরিপত্র জারি করেছি 2011-তে, আমাদের কোর্ট থেকে অহরহ নির্দেশনা আসছে, সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছি। কিন্তু তারপরে বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে আগে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা ছিল, সংখ্যার যে বিষয়টা ছিল, এখন ছাত্র সংখ্যা অনেক বেড়ে গেছে, এবং শিক্ষকের সাথে ছাত্রের আগে যে একটা পারস্পরিক সম্পর্কটা খুব ক্লোজ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু ছাত্র সংখ্যা বেড়ে যাওয়াতে সেই সম্পর্কটা এখন খুব একটা নেই। আর শিক্ষা প্রতিষ্ঠান এখন যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু আগে যেমন শিক্ষা প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে আসছেন, অনেক বেশি এখন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে আসছেন, যার জন্য এই যে বিষয়গুলো তাদেরকে টাচ করছে না। আর আরেকটা কারণ আমি বলবো, এখন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই ছেলেদের সংখ্যা খুব কম। আমাদের ক্ষেত্রে আমাদের বাবা মায়েরা যতটা শাসন করতে পেরেছে, এখন কিন্তু আমরা নিজেদের বাচ্চার ক্ষেত্রেও সেইভাবে শাসন করতে পারি না। তারা অনেক বেশি সেন্টিমেন্টাল, তাদের মানসিক অবস্থাটা অনেক বেশি আমাদের বুঝতে হয়। কিন্তু এই কারণগুলো এখন অভাব হচ্ছে বলেই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে। এবং তারপরে যেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান যে গভর্নিং বডি চালায়, এসএনসি চালায়,
তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথম ক্ষেত্রে তারা যে ব্যবস্থাটা যদি নিত, আমাদের সুনির্দিষ্ট পরিপত্র আছে, বিচার বিভাগের নির্দেশনা আছে, সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা যদি দু একটা নেওয়া হয় তাহলে কিন্তু তারা সবাই অ্যালার্ট। সেই ক্ষেত্রে কিন্তু সেটা করা হচ্ছে না, ধামাচাপা দেওয়ার চেষ্টা। উদয়ন স্কুলের বিষয়টার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা পরের দিনেই আমি আমার ডিডি এবং এডি দুজনকেই পাঠিয়েছি, তারা সরেজমিনে রিপোর্ট দিয়েছেন। রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা উদয়ন স্কুলের যে গভর্নিং বডি তাকে আমরা নির্দেশনা দিয়েছি, এই পরিপত্র অনুযায়ী সেই শিক্ষকটি হলো একজন এলপিও বিহীন শিক্ষক, খণ্ডকালীন শিক্ষক। খণ্ডকালীন শিক্ষকের ক্ষেত্রে তারা সবচেয়ে বড় যে অন্যায়টা করেছে, সেই শিক্ষককে রক্ষা করার জন্য এর আগেও কিন্তু তারা তাই করেছিল, এবং আমাদের প্রেশারেই পরে বাধ্য হয়েছে সেই শিক্ষককে সরিয়ে দিতে। এবং এক্ষেত্রেও তাই করেছে, তারা এই শিক্ষককে তারা জাস্ট ছুটিতে পাঠিয়েছে, সে ছুটি কিন্তু তার জন্য কোনো শাস্তি নয়। তাই আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি যে তারা অবশ্যই এই শিক্ষককে বহিষ্কার করতে হবে, বহিষ্কার করে তারা আমাদেরকে জানাতে হবে, এবং তার বিরুদ্ধে ফৌজদারি আইনে কিন্তু মামলা করা যায়। এটা স্পষ্টতই পরিপত্রে বলা আছে যে 1979 কিছুই তারা করেনি, এবং আমরা মন্ত্রণালয়কেও জানিয়েছি বিষয়টা। এখন মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দিলে আমরা অবশ্যই তার চাইতে কঠিন বিষয়ে যাব। আমি মনে করি এক্ষেত্রে গভর্নিং বডিকেও ছেড়ে দেওয়া যাবে না, এবং সদস্য সচিব হিসাবে প্রিন্সিপালকেও এর দায়িত্ব এড়াতে পারেন না। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি নেতা, সহকারী অধ্যাপক লোক প্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথমে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার, এত সুন্দর এবং এত কন্টেম্পোরারি একটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন। এটা আমাদের প্রাণের কথা, আমার ব্যক্তিগতভাবে প্রাণের কথা। তো আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এবং সারা বিশ্ব বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বান্ধব হওয়ার জন্য কি করা উচিত, এটা আমার একটা প্রশ্ন। আমি প্রশ্নটি আজকে আমাদের সেটা আছে আপনাদের অডিয়েন্সের কাছে করছি। কারণে আমি প্রশ্নের উত্তরটি চাই। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি আমার স্টুডেন্টদের সাথে সরাসরিভাবে কথা বলে শিক্ষার্থী বান্ধব কিভাবে করা যায় সেক্ষেত্রে, বাট আমাদের শিক্ষকদের কতটুকু ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল হওয়া উচিত, এবং আমাদের সময় এসেছে আজকে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা স্বচ্ছ হই, আমার মনে হয় তাহলেই শিক্ষার্থী বান্ধব করা যাবে। তো কাইন্ডলি আপনারা এই বিষয়টা নিয়ে কাইন্ডলি আলোচনা করবেন, এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর বিষয়ে আলোচনা করবেন। ধন্যবাদ ধন্যবাদ। আমি আপনার প্রবলেম সলভ হয়ে গেছে, প্রবলেম একটু বেশি সময়ের জন্য আমি আসবো, কিন্তু আগে আমার মনে হয় মোহাম্মদ আমিনুর রহমান খান আপনার কাছে আসি। আপনি একজন স্কুলের ভাইস প্রিন্সিপাল, মানে কলেজের, স্কুল এবং কলেজ দুটোই মনে হয়, তাই না? ভাইস প্রিন্সিপাল হিসেবে আপনি একেবারে সরাসরি অভিজ্ঞতা আপনার আছে এই ব্যাপারে। আমি জানি না আপনাদের স্কুলে এরকম ঘটনা ঘটে কিনা, তো আপনার কি অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনাকে ধন্যবাদ। আসলে যখন বাবা মা সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, আর শিক্ষকরা যখন সেই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থী হিসেবে গ্রহণ করে, ইদানিং যে ঘটনাগুলো ঘটছে, যে আপনি বললেন উদাহরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা, আমি আরো দেখেছি ফেনীতে সেই যে মাদ্রাসার ছাত্র আরিফুল ইসলাম শুভ, তাকে কি নির্দয়ভাবে মাদ্রাসার শিক্ষক ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছে। আবার আরেকটা দেখা যায় চাপাই নবাবগঞ্জের একটা ঘটনা, সেখানে আরেক মাদ্রাসার ছাত্রীকে, নাম হচ্ছে ফাতেমা খাতুন, ক্লাস 9-এ পড়ে, তাকে মেরে অজ্ঞান করে ফেলা হয়েছে। তো আমি শিক্ষক হিসাবে, আমি তো দীর্ঘ প্রায় 23-24 বছর এই ধরনের নির্মম নির্যাতনের শিকার হবে। এতে করে তার শুধু যে শারীরিকভাবেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে তা না, তার মানসিক যে গ্রোথটা, বৃদ্ধিটাও কিন্তু ব্যাহত হচ্ছে। যে বলা হয় সুস্থ দেহে সুস্থ মনের বসবাস। দেহটা যদি সুস্থ না রাখতে পারি, তাহলে সুস্থ মন সেখানে কিভাবে বাস করবে? কাজেই এই ধরনের কর্মকাণ্ড, অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অবশ্যই কাম্য নয়, প্রত্যাশিত নয়। এটা যেমন সরকারের দিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। আমি দেখছি 2010 সালের 9 আগস্ট সরকার পরিপত্র জারি করেছেন, সুস্পষ্ট নির্দেশনা আছে, সেখানে কোনোভাবে শারীরিক শাস্তি দেওয়া যাবে না।
শিক্ষক এমন কোনো কটূক্তি করতে পারবেন না যাতে মানসিকভাবে ওই ছাত্রছাত্রী আহত হতে পারে। তারপরে দেখা যায় যে 28শে ফেব্রুয়ারি এবছরই যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে এই যে 32 দফা এটা সুপারিশ বাস্তবায়নের করণীয়, সেটা হচ্ছে এই ছাত্রছাত্রীদের শিশুদের যে শারীরিক এবং মানসিক শাস্তি বন্ধের জন্য করণীয় কি নির্ধারণ করে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কিন্তু খুব দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই যে সমাজে আমরা যদি দৃষ্টিপাত করি দেখা যায় একটা পরিসংখ্যান দেখা গেছে গত 4 বছরে 1000-এর অধিক শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুরা কিন্তু এই শিশুরা কেউ না কেউ ছাত্র কেউ ছাত্রী এরকম। আবার দেখা যায় শুধু 2016 সালে জানুয়ারিতেই দেখা গেছে 29 জন শিশুকে হত্যা করা হয়েছে। তো এখানে সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানী যারা আছেন ওনারা বলেছেন এটা স্পষ্টতই মূল্যবোধের বিপর্যয়ের কারণেই হচ্ছে এটা। আবার কেউ কেউ মনে করছেন যে সামাজিক অস্থিরতা, ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং বিচারহীনতার যে সংস্কৃতি, এর ফলেও কিন্তু অনেকে উৎসাহিত হচ্ছে। তো আমি সরকারের প্রতি দাবি জানাবো, শিক্ষক মহলের প্রতি অনুরোধ করব যে কোনো মূল্যেই হোক এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। শিশুদেরকে শিশুদের মধ্যে বেড়ে উঠতে দিতে হবে, ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসেবে নির্বিঘ্নে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ধন্যবাদ আমিনুর রহমান খান। পরে আবার আসবো। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আমাদের মাধ্যমিক স্তরের ডিজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছিলাম যে উনি একটু বললেন যে দেখা যাচ্ছে যে বিদ্যালয় পরিচালনা কমিটি ওই শিক্ষক খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে তাকে ছুটিতে পাঠাইছেন। তো মূলত আমরা দেখতেছি যে আমাদের স্থানীয় যে বিদ্যালয়গুলো আছে তাদের এসএমসি কমিটি আছে, এগুলো সাধারণত রাজনৈতিকভাবে নির্বাচিত করানো হচ্ছে। এটাকে যদি ম্যানুয়াল অনুযায়ী ঢেলে সাজানো যেত তাহলে মনে হয় শিক্ষার্থীর উপর টর্চারটা কম হতো। এই ব্যাপারে ডিজি মহোদয়ের কোনো চিন্তা হবে? ধন্যবাদ। উনি যেটা বলতে চাচ্ছেন যে রাজনৈতিক ভাবে এই কমিটিগুলো হয় বলেই হয়তো এই ধরনের বিষয় প্রশ্রয় পাচ্ছে। বলুন। সব ক্ষেত্রে তা না, বরং আমি মনে করি যে রাজনৈতিক ভাবে যে কমিটিগুলো হয় তারা কিন্তু অনেক বেশি জনগণের সাথে সম্পৃক্ত থাকে। রাজনৈতিক ব্যক্তিত্বরা জনগণের সাথে সম্পৃক্ত থাকে বলেই এই ধরনের অপরাধকে ধামাচাপা দেওয়ার সময় তারা জনগণের বিষয়টা ভাবে। আর এই ক্ষেত্রে যেটা হয় যে এসএমসি গুলোর বিরুদ্ধে যদি আমরা সরাসরি ব্যবস্থা নিই, আমাদের কিন্তু বিধিমালা যেটা আছে এসএমসি গঠনের সেখানে স্পষ্টতই আছে যে সরকারের কোনো আইন যদি তারা ভঙ্গ করে, সরকারের কোনো নির্দেশনা যদি অমান্য করে, তাহলে আমরা এসএমসি ভেঙে দিতে পারি। এমনকি এসএমসির যে সভাপতি আছে সভাপতিকে পরিবর্তন করে আমরা সরকারি ম্যানেজিং কমিটি তাদের কাউকে দিতে পারি। তো সেইটা যতক্ষণ আমরা সেই প্রয়োগটা না করছি ততক্ষণ এই ধরনের দৌরাত্ম্য চলতেই থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি এখন সুলতান আপনার কাছে একটু বেশি সময়ের জন্য আসবো, আপনার আগের সময়টা সহ। একটি বিষয় শুধু আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে একটা তো নির্যাতনের ব্যাপারটা আমরা আলাপ করছি, যেটা শারীরিক এবং মানসিক নির্যাতন। এছাড়াও মানে আমাদের স্কুলগুলো আসলে কতটা শিক্ষক মানে শিক্ষার্থীদের আনন্দ দিতে পারছে, মানে শিক্ষার্থীরা কতটা আনন্দ নিয়ে বিদ্যালয়ে যেতে পারছে, এইটা কিন্তু শুধুমাত্র নির্যাতনের সাথে মানে সম্পর্কিত না, আরো অনেক কিছুই আছে। আমরা কতটা পড়ালেখার সিস্টেমটাকে আমরা কতটা সুন্দর করতে পারছি, কতটা আকর্ষণীয় করতে পারছি শিক্ষার, এই সব মিলিয়ে আপনি যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আমি জানি না যে আমার আগের কথাগুলি শ্রোতা দর্শক শুনতে পেয়েছেন কিনা, কিন্তু যেটা হলো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম কিংবা আমাকে যেখানে থেমে যেতে হলো সেই জায়গায় আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম এবং আগেই বলে নেই একটা ডিসক্লেমার দিয়ে, যেটা আমি বলছি না যে সবার জন্য প্রযোজ্য, কিন্তু শিক্ষকতার পেশাটাই কি এখন আনন্দজনক রয়েছে সেটাও কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে। সেখানে আমি যে কি বলে পর্যায়ের শিক্ষকতার কথা বলছিলাম, যে সরকারি প্রাইমারি স্কুলগুলিতে যদি আমরা দেখি, কিংবা এখন আমরা তো ঠিকই শিক্ষার ব্যাপারে একটা বেশ বৈপ্লবিক পরিবর্তন এসেছে, অনেক বেশি স্কুল তৈরি হয়েছে, প্রাইমারি স্কুলগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা সেখানটায় দেখি যে যারা শিক্ষকতা করতে যান তারা কিন্তু মূলত অন্য কোথাও কোনো কিছু করতে না পেরে প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষকতা করতে যাচ্ছেন। কিন্তু আমরা আগে যেই আদর্শ নিয়ে উদ্বুদ্ধ হওয়ার একটা চিন্তা করতাম,
আমি নিজে যখন আমার মাই এইম ইন লাইফ ছোটবেলা লিখেছি, কিংবা আমি বড় হয়ে কি হতে চাই, তখন যখন লিখেছি যে শিক্ষকতা করতে চাই, তো সেটা করতে চেয়েছি কারণ সেটা দিয়ে আমি যে কথাটা বারবারই আসে যে মানুষ গড়ার কারিগর, আমি এমন একটা কিছু করতে পারবো, দেশের সেবা করতে পারবো, বাচ্চাদের সঙ্গে কাজ করতে পারবো, এবং বাচ্চাদের সঙ্গে কাজ করার যে একটা আনন্দ, সেই আনন্দ নিয়ে কতজন সেই সমস্ত জায়গায় তাদের কাজটা করতে যান এবং বাধ্য হয়ে সেখানে যাচ্ছেন। আরেকটা পর্যায়ে আছে বিদ্যালয়গুলি যেখানটা দেখা গেছে যে হ্যাঁ বড় বড় স্কুল খোলা হয়েছে এবং সেখানে শিক্ষকতা কারা করছেন, যে হয় মালিকের সঙ্গে যাদের বন্ধুত্ব রয়েছে, কিংবা শেষ পর্যায়ে যে নারীরা রয়েছেন যাদের বলা হয় যে ঠিক আছে লেখাপড়া করেছেন আপনারা, কিছু যখন করছেন না সেই স্কুলে পড়াতে শুরু করেন, তো তারা সেখানে পড়ানোর কাজটা নিয়ে নেন। অতএব ওই যে বাচ্চাদেরকে ভালোবেসে বাচ্চাদেরকে বড় করার জন্য বাচ্চাদের পিছনে আমি শ্রমটা দিব, একটা জাতি গঠন করার একটা মহৎ পেশা আমি নিচ্ছি, এই চিন্তা থেকে কিন্তু খুব কম শিক্ষকরা শিক্ষকতা করতে আসছেন এই মুহূর্তে। এটা তাদের কোনো ব্যক্তিগত দোষ আমি বলছি না, তাদের শুধুমাত্র দোষ সেটা আমি বলছি না, কিন্তু যে কথাটা প্রফেসর ফাহিমা খাতুনও বলেছে যে একটা মূল্যবোধের অবস্থায় আরেকটা বিষয় মানে আপনার সাথে যুক্ত যে আমরা শিক্ষকদের কতটা সম্মান দিতে পারছি, সেখানে সম্মানই দিতে পারছি, অবশ্যই এমন ধরনের সম্মানই তাদের জন্য নির্ধারিত করা আছে যাতে করে অবশ্যই তারা তো আসবেন, এবং সেইটার প্রতি কিন্তু একটা কি বলে রাষ্ট্রীয় কিংবা সামাজিকও একটা অবহেলা উদাসীনতা কিন্তু রয়েছে, যথেষ্ট রয়েছে। এই কারণে রয়েছে যে তাদের যে বেতন ভাতা, তাদের যে কি বলে স্টেটাস যেটাকে বলে, সমাজে তাদের যে অবস্থান, সমস্ত কিছুই কিন্তু দেখা যায় যে সবারই পিছনে তারা পড়ে রয়েছে, কোন রকমে তাদের দিন চালাতে হয় এবং একই পেশার সঙ্গে তাদের নানা রকম পেশা যুক্ত করতে হয় যদি জীবন ধারণের একটা ভালো অবস্থানে তাদের যেতে হয়। সমস্ত কিছু মিলে পুরা শিক্ষা দানের যে প্রক্রিয়াটা, সেটার মধ্যেই কিন্তু বিরাট গলদ আমাদের রয়ে গেছে, এবং তার ফলে যেটা হচ্ছে বাচ্চাদের প্রতি যে মমত্ব নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে একটা আদর্শ নিয়ে শিক্ষকতা করার কথা, সেটা তো আমরা পাচ্ছি না। তো তার ফলে একটা কথা প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন যে অনেক বাচ্চা, তারপরে তাদের যে শেয়ারিং এর একটা মানসিকতা, কিংবা একসঙ্গে অনেক বাচ্চাকে একত্রিতভাবে দেখে তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা, সেই মানসিকতাগুলি আমাদের চলে যাচ্ছে। আবার একই সঙ্গে যেটা হচ্ছে যে এদের বাচ্চাগুলিকে বিরক্তিকর মনে হচ্ছে, বাচ্চাদের দুষ্টামিটা আমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। আবার অন্য দিক থেকেও হয়তো কিছু কথা বলার আছে, আমরা নিজেরাও অনেক সময় শিক্ষকতা করেছি, আমি নিজেও বাচ্চাদেরকে কিছুদিন পড়িয়েছি। একটা যেহেতু আমার মেয়ে যখন স্কুলে যেত, ঠিক ওইভাবে আমার মেয়ে যখন স্কুলে যেত আমি ওকে নিয়ে যেতাম, তা আমাকে বলা হলো যে তুমি একটু পড়াও না কেন, তো সেইভাবে কিন্তু আমার যেহেতু বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভালো লাগতো আমি করেছি সেই কাজটা। কিন্তু বাচ্চারাও এখন অনেক বেশি কিন্তু ওই ধারণার থেকে বাইরে চলে গেছে, না শিক্ষককে সম্মান করে চলতে হবে, শিক্ষক যেটা বলবে সেটা আমাদেরকে শুনতে হবে, কিন্তু এটা আমাকে মেনে চলতে হবে। এই জায়গাগুলিতেও কিন্তু একটা অবক্ষয় দেখা দিয়েছে, কারণ পারিবারিক একটা চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। তারপরে অনেক সময় কিন্তু অভিভাবকরা বাচ্চাদের সামনেই আলোচনা করেন যে ওই শিক্ষক ইচ্ছা করে তোমাকে কম মার্ক দিয়েছে, ওই শিক্ষক ইচ্ছা করে আরেকটা বাচ্চার প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছে। এই সমস্ত আলোচনা আজকাল বাচ্চাদের সামনেও হয়। তার ফলে হচ্ছে বাচ্চাদের মনের মধ্যেও কিন্তু শিক্ষকের প্রতি একটা অন্য ধরনের ধারণার জন্ম নেয়, এবং একই সঙ্গে পড়াশোনা করাটা যে প্রশ্নটা আপনি করলেন, আমি ছোট্ট করে এটার উত্তর দিই যে পড়াশোনাটাই যে একটা শিক্ষার বিষয়, আনন্দের বিষয়, সেই ধারণাই তো চলে গেছে। এখন আমার পড়াশোনা মানে হচ্ছে আমাকে প্রথম হতে হবে, জিপিএ 5 পেলে হবে না, জিপিএ 5+ কি জিপিএ গোল্ডেন সেটা পেতে হবে, তার থেকেও বেশি। আরেকটা জিনিস হলো যে ব্যবস্থাপনার মধ্যে এত বড় গলদে আমরা পৌঁছেছি যে এখন আমি যদি গোল্ডেন জিপিএ 5 কিংবা ওটা না পাই, তাহলে তো আমি অ্যাজ গুড অ্যাজ ফেইলিং দ্য এক্সাম, তাহলে কোথাও ভর্তি হতে পারবো না। পাস ফেইলের তো তফাৎ তো সেটাই ছিল যে পাস হলে আমি এগিয়ে যেতে পারবো, ফেল হলে পারবো না। এখন তো আমি ভালো করে পাস করেও এগিয়ে যেতে পারছি না, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি না, আমি কলেজে ভর্তি হতে পারি না, আমি কোথাও যে আমার একটা অবস্থান তৈরি করতে পারি না। তো এত রকম একটা অশান্তির মধ্যে, এত রকম একটা নিজেদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, একে অপরকে ফেলে এগিয়ে যাওয়ার যে একটা বিরাট প্রণোদনা আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে, সবকিছু মিলে কিন্তু কারোর সঙ্গেই কারোর আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে না, সহ অবস্থানের বিষয়টা দাঁড়াচ্ছে না, এবং একে অপরকে আমরা সহ্য করতে পারছি না। যে ইনটলারেন্সের কথা আমরা পুরা সামাজিক অবস্থার মধ্যে বলছি, সেটা কিন্তু ওখান থেকেও আমরা অনেক স্পষ্টভাবে দেখতে পাই। তার ফলে যেহেতু যারা শিক্ষার্থী তারা প্রতিপক্ষ হিসাবে দুর্বল,
অতএব শিক্ষকরা যখন বিরক্ত হচ্ছেন, শিক্ষকরা যখন এটা আর সহ্য করতে পারছেন না, তখন তাদের উপরে শারীরিক আঘাত করছেন কিংবা মানসিকভাবে তাদেরকে বিপর্যস্ত করছে। শুধু তো শারীরিক আঘাত না, আমার কাছে অনেক সময় মানবাধিকার নিয়ে যেহেতু কাজ করি, অনেক বিদ্যালয় আছে যে এমন ভাবে বাচ্চাকে একটা মন্তব্য করা হয় কিংবা এমন ভাবে তাকে বিব্রত করা অবস্থায় নিয়ে যাওয়া হয় যে পরদিন এসে বাচ্চা বলে, মা আমি স্কুলে যেতে চাই না, আমাকে ম্যাডাম কিংবা মিস এরকম কথা বলেছেন, টিচার এরকম কথা বলেছেন। তো এই বিষয়গুলিও তো হচ্ছে। এটার মূল কারণটা হচ্ছে সামাজিক ভাবে আমরা একে অপরের প্রতি মমত্ববোধটা অনেকটাই হারিয়ে ফেলেছি। ধন্যবাদ আপা, আবার আসবো পরে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি মোহাম্মদ সদরুল আলম, নীলফামারী স্টেট থেকে বলছিলাম। জি, আজকে যে আলোচনা, আমরা যখন লেখাপড়া করছি তখন দেখা গেছে যে টিচাররা ব্যাগ নিয়ে যাইতো ক্লাসে। আমরা তো অনেক সময় বাইরে খাইছি, কিন্তু তারপরেও টিচারদেরকে 10 বার পারলে সালাম দিচ্ছি। কিন্তু এখনকার টিচাররা কোনো বেতন নেয় না, মাইরে খায় না, কিন্তু বাচ্চারা বা টিচারদের সালাম দেয় না। এতে কি মান বাড়তেছে না কমতে? সালাম হয় না, একটু আপনি যদি বলেন। আমি যেটা বলবো যে আপনার যেভাবে বললেন অ্যাকচুয়ালি তাই, যে সামাজিক অবক্ষয় তো বটেই, সামাজিক অবক্ষয়ের সাথে সাথে শিক্ষকদের মধ্যে যে হতাশাটা বিরাজ করছে, যে শিক্ষকদের বিশেষ করে বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে যতটুকু আমাদের সম্মান এবং সম্মানী পাওয়া উচিত ছিল, সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাচ্ছে না। কতিপয় স্কুলের ক্ষেত্রে হয়তো বেশি পাচ্ছে, অতিরিক্ত পাচ্ছে, সেটা খুব কম সংখ্যক। অসুবিধা স্কুলের শিক্ষকরা কিন্তু সেই ধরনের ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে থাকার কথা না, কিন্তু ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে সেই ফ্রাস্ট্রেশনটা আছে। এই ফ্রাস্ট্রেশনটা নিয়ে সে যখন ক্লাসে যাচ্ছে, তখন অবশ্যই তার হতাশা থেকে কিন্তু সে ঠিক সেইভাবে আপন করে নিচ্ছে না। আবার এইভাবে যদি আমি বলি যে আগের সময় তো আরো সমস্যা ছিল, আরো কম বেতন ছিল টিচারদের, কিন্তু সেই সময় কিন্তু একজন টিচার সত্যিকার হচ্ছে মানুষ গড়ার কারিগরের মতোই তার সন্তানের চাইতে অনেক সময় আমরা দেখেছি যে তার ছাত্রছাত্রীকে সে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের যতটুকু নার্সিং করা দরকার ততটুকু নার্সিং করছে, হয়তো তার পয়সার অভাবে তার ছেলে মেয়ের প্রতি ততটা নার্সিং করতে পারছে না। সেই মানসিকতাটা টিচারদের মধ্যে ছিল, এখন সেটা টিচারদের মধ্যে অভাব দেখা দিচ্ছে। আর ওই যে আমি বললাম যে আমাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলিগুলোতে যেইভাবে আমরা মানসিকভাবে বড় করে তোলা দরকার, সেটা না করে অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ছেলে মেয়েকে সেইভাবে শ্রদ্ধাবোধটা শেখানো হচ্ছে না, যে বড়দের প্রতি সম্মানবোধ সেটা শেখানো হচ্ছে না, যার জন্য তারা কিন্তু শিক্ষকদের সেইভাবে আগের মতো করে সম্মান করছে না। তার ফলেও কিন্তু সমস্যাটা হচ্ছে। সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমাদের আনন্দময় করে তুলতে, যে আমরা যে কাজগুলো করছি, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা বলছি, আমরা গ্রুপ পার্টিসিপেশনের মাধ্যমে কিভাবে শিক্ষাটাকে আরো আনন্দময় করা যায়, সরাসরি এখন কিভাবে বাচ্চারা শিখবে সেই বিষয়গুলো সবই নিয়ে আসছি, সবই সত্য। কিন্তু তারপরেও শিক্ষকদের মধ্যে যে ইয়েটা আছে, সমস্যাটা আছে, সেটা দূর করারও চেষ্টা করতে হবে। আর ফ্যামিলিতে যে মানসিক গ্যাপটা যেটা থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ করতে হবে। এই কাজটা যদি না করতে পারি তাহলে আমাদের সমস্যাটা থাকবে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে, আমরা ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন তো হয়েছে, একজন শিক্ষার্থীকে আপনার স্কুলের চেয়ে কোচিং এর উপর বেশি প্রেশার দেওয়া হচ্ছে। স্কুল থেকে হচ্ছে আমরা গার্ডিয়ান লেভেল থেকেও দিচ্ছি, যেটা একটু সুলতানা কামাল আপা বলেছেন গোল্ডেন পাইপ পাওয়ার জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোচিং সেন্টার গুলো না বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত কি স্কুলের শিক্ষা বান্ধব হবে বলে মনে হয়? আমি প্রশ্নটার উত্তরের জন্য মোহাম্মদ আমিন রহমান খান আপনাকে। জি, প্রশ্ন করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে বর্তমানে দেখা যায় যে শুধু কোচিং সেন্টারগুলোকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের অভিভাবকদের মধ্যেও একটা মন মানসিকতা কাজ করে যে অমুকের সন্তান 5টা বিষয়ে প্রাইভেট পড়ছে, আমার সন্তানকে তো আমি অ্যাটলিস্ট 3টা বা 4টা বিষয়ে যে প্রাইভেট না পড়েন পিছিয়ে যাচ্ছি। কাজেই এভাবেই কোচিং সেন্টারগুলো ফ্লারিশ করছে আর কি, বিকশিত হচ্ছে। তো আমাদের এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে কোচিং সেন্টারে গিয়ে কোচিং না করলে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়বে তা না। মানে আমাদের অনেক স্কুলের বিরুদ্ধে অভিযোগটা আছে যে তারা স্কুলের পরে কোচিং এর
দিকে গুরুত্ব দেয়, মানে কোচিংটাকে বেশি উৎসাহ দেয়, এটা আপনি কি বলবেন এই বিষয়ে? আমি ঠিক একমত পোষণ করি না। এটা যে একেবারেই হচ্ছে না তা না, বাট এটা স্কুলে সরাসরি বলা হয়। অধিকাংশ ভালো স্কুলগুলোতে এই কালচার নেই, সংস্কৃতি নেই। হতে পারে যেখানে বললেন যে পারিপার্শ্বিকতা ভিন্ন, শিক্ষকদের চাওয়া পাওয়ার মধ্যে বিরাট গ্যাপ রয়ে গেছে, হয়তো সেখানে এই ধরনের নৈতিক স্খলন ঘটতে পারে। কিন্তু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওখানে শক্ত ব্যবস্থাপনা আছে, যে আমি যেটা বলি পরিচালনা পর্ষদ আর কি, ওখানে কিন্তু এই ধরনের সুযোগ খুব কম। বিশেষ করে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি, রাজগুপ্তরা মডেল কলেজ, এখানে যদি কোনোভাবে আকার ইঙ্গিতে এই ধরনের কোনো কিছু বোঝানো হয় যে আমি তোমাকে শ্রেণীকক্ষে যে পাঠদান করছি, এরপরে তুমি আমার কাছে ব্যক্তিগতভাবে আসবা, যেটা প্রাইভেট টিউশন বলা হয়, তাহলে কিন্তু আমি খুব শক্ত ব্যবস্থা গ্রহণ করি। আমাদের অবস্থান সুস্পষ্ট, সেখানে আমাদের এদিক থেকে নিরুৎসাহিত করি, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দেখে অন্যরাও কিন্তু এটাকে অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করে। জি, সুলতান আপা, আপনার কাছে আবার আসবো। যে প্রসঙ্গটা আলোচনা হচ্ছিল, আসলে আমরা যদি একটু মূলের দিকে যাই, মানে যেই সমস্যাগুলো আমাদের আছে, যে আমরা শিক্ষকদেরও সেইভাবে, শিক্ষকরাও আনন্দ নিয়ে শিক্ষাদান করতে পারছেন না, খুব বাস্তব কতগুলো কারণেই। আবার শিক্ষার্থীদের যে মানে সংখ্যা যে থাকে এক একটা ক্লাসে, সেটা এত পরিমাণ থাকে যে শিক্ষকের পক্ষে সবার প্রতি সমান মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আবার যেটা দাঁড়াচ্ছে যে শিক্ষার সেই পুরনো পদ্ধতি আমরা এখনো, মানে যেটা অধ্যাপক ফারিমা খাতুন বললেন যে শ্রেণীকক্ষে যে মাল্টিমিডিয়ার ব্যবহার বা গ্রুপ স্টাডির মধ্য দিয়ে, এগুলো খুব কম স্কুলেই হয়তো এখন পর্যন্ত প্র্যাকটিস করা হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম স্কুলে, বিশেষ করে গ্রামের স্কুলগুলোতে তো বটেই, সেই পুরনো পদ্ধতিতে শিক্ষাদান সেটা তো কোনো কাজে লাগছে না এখন, মানে কাজে আসছে না। আপনি এই বিষয়ে যদি একটু বলেন। তবে আমি মনে করি না যে শুধুমাত্র পদ্ধতির উপরে নির্ভর করে আমরা কোনো পরিবর্তন এখানে আনতে পারবো। পদ্ধতি, যেমন আনন্দের কথাই যদি বলি, এখন তো অধিকাংশ বিদ্যালয়গুলিতে দেখি যে দোলনা রয়েছে, তারপরে সিসা রয়েছে, সেই কি বলে স্লাইড রয়েছে, নানান জিনিসগুলি রয়েছে, এবং বাচ্চাদেরকে খেলাধুলা নানা কিছুর মধ্যে দিয়ে আনন্দ দেওয়ার জন্য অনেক চেষ্টাও করা হয়। চেয়ার টেবিলে বসার পদ্ধতি অল্প সংখ্যক, আমি সেটা বলছিলাম, হ্যাঁ, কিন্তু সেখানেও কিছু আনন্দ নিয়ে বাচ্চারা যাচ্ছে তো না। হ্যাঁ, কারণ সেই জন্য আমি বলছি যে শুধুমাত্র ওগুলির উপরে এসব অবশ্যই কিছু অনুষঙ্গ যেটা আমাদের প্রয়োজন রয়েছে, কিন্তু আসল ব্যাপারটা তো হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের মধ্যে, সেখানটায় আমাদেরকে জোর দিতে হবে। আর আরেকটা জিনিস আমি একটু দুঃখের সঙ্গে বলি, আবারও বলে নিচ্ছি যে এটা সবার জন্য নিশ্চয়ই প্রযোজ্য না, আমি কাউকে ছোট করার জন্য কিংবা কেউ যদি এখানে মনক্ষুণ্ণ হন সেটার জন্য আমি বলছি না, কিন্তু আমাদের টিচার্স ট্রেনিং এ সাংঘাতিক রকম একটা অভাব রয়েছে। হ্যাঁ, আমাদের পিটিআই গুলি বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু অধ্যাপিকা ফারিমা খাতুন হয়তো বলতে পারবেন, আমিনুর রহমান সাহেবও বলতে পারবেন যে সেগুলিতে আসলে কার্যকর ভাবে যে খুব একটা প্রশিক্ষণ হয়, যে বাচ্চাদেরকে আসলে আনন্দের মধ্যে দিয়ে কি করে শিক্ষা দেওয়া যেতে পারে, সেগুলি নিয়ে যে খুব একটা কাজ হয়, আমি সেটা কিন্তু মানতে পারি না। এবং ওখানটা আরো একটা বিষয় খুব প্রয়োজন, সেটা হলো যে যারা সেই প্রশিক্ষণ নিতে যান তাদেরকে কিন্তু সাইকোসোশ্যাল একটা প্রিপারেশন বাচ্চাদের সঙ্গে কাজ করার। সব বাচ্চা কিন্তু একরকম হবে না, যে কথাটা আমি একটু আগে বলেছি। কিছু বাচ্চা অতিরিক্ত চঞ্চল, তাদের মধ্যে অনেক সময় যদি এই কথাটা ব্যবহারও করতে পারি যে একটা ঔদ্ধত্য অনেক সময় থাকে, তারা অন্য বাচ্চার ক্ষতি করতে পারে। তো তখন আমি কি করবো? আমি কি শিক্ষক হিসাবে সেখানে কোনো শাস্তি দিব না? আমি কোনো রকম পদক্ষেপ নিব না? কিন্তু সেটা আমাকে কিভাবে ডিল করতে হবে সেই বিষয়টার উপরে কিন্তু খুব বেশি জোর আমরা দেই না, প্রশিক্ষণ দেই না। কাজে ঘুরে ফিরে আমার উপরে যদি একটু রাগও করেন শিক্ষকরা, আমি বলবো যে শিক্ষা যারা দিচ্ছেন তাদের উপরে অনেকখানি নির্ভর করে, শিক্ষা ব্যবস্থাপনায় যারা আছেন তাদের উপরে অনেকখানি নির্ভর করে। অভিভাবকদের তো অবশ্যই এখানটা একটা সহযোগী মনোভাব রাখতে হবে। অধ্যাপক ফারিমা খাতুন, যেটা সুলতান আপা বলছিলেন যে শিক্ষক প্রশিক্ষণে আমাদের গলদ রয়ে গেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমিও আপনার সাথে একমত। শিক্ষক প্রশিক্ষণে গলদ নেই, শিক্ষক প্রশিক্ষণ কিন্তু এখন যথেষ্ট রকম ভাবে হচ্ছে। আমি যেটা বললাম যে প্রাইমারি স্কুলে আমাদের এই শিক্ষক, আমি একটু বলছি, পিটিআই ট্রেনিংটাই শুধু হতো, এখন কিন্তু পিটিআই ট্রেনিং এর বাইরে শিক্ষকদের জন্য অনেক ট্রেনিং হচ্ছে, কিভাবে তাদের গ্রুপ ওয়ার্ক করে বাচ্চাদের আগ্রহী করে তুলবে,
কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের দেশে, দেখবেন যে প্রতিটা বিদেশের উন্নত দেশের সব জায়গায় কিন্তু প্রতিটি স্কুলে একজন সাইকোলজিস্ট আছেন, একজন মনোবিজ্ঞানের শিক্ষক আছেন। যে মনোবিজ্ঞানের শিক্ষক ছাত্রদের সাথে কিরকম বিহেভ করতে হবে, তাদের আচরণ সবকিছু তিনি অবজার্ভ করেন, তিনি কাউন্সিলিং করেন প্রয়োজনে। এই কাজটা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। আমরা একবার উদ্যোগ নিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই বিষয়টা প্রতিটি স্কুলে একজন মনোবিজ্ঞানের শিক্ষককে দেওয়া যায় কিনা, যিনি কাউন্সিলিং এর দায়িত্বটা পালন করবে। সেটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের ইটিজিং এর সমস্যা, এই ধরনের সমস্যা সবটা সমাধান করা সম্ভব। কিন্তু আমাদের এই ক্ষেত্রে যত পরিমাণ আমাদের প্রায় শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল যদি ধরি, মাধ্যমিক পর্যায়ে স্কুল আছে প্রায় 20,000 এবং মাদ্রাসা আছে 7,000। এই সকল প্রতিষ্ঠান মিলিয়ে আমাদের দেওয়ার মতো আমাদের দেশে সেরকম মনোবিজ্ঞানীও নেই। আবার সেই ক্ষেত্রে যে প্রতিটি স্কুলে একজন করে দিতে গেলে আমাদের যে 26-27,000 শিক্ষককে এই পদে নিয়োগ দিতে হবে, সেই ধরনের আর্থিক বিষয়টাও আমাদের ভাবতে হচ্ছে। এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা ভাবছি এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আমরা একটা ট্রেনিং মডেল অলরেডি তৈরি করেছি। এই শিক্ষার্থী নির্যাতন বন্ধের জন্য এই ট্রেনিং মডেলটাকে আমরা চাচ্ছি যে আমাদের যে প্রজেক্ট আছে টিকয়ের মাধ্যমে আমরা এই ট্রেনিংটা দেওয়ার জন্য। আমরা কিন্তু শিক্ষকদের বছরে প্রায় 2 লক্ষ শিক্ষক ট্রেনিং দিই আমরা বিভিন্নভাবে। ট্রেনিং এর কিন্তু এখন অভাব হচ্ছে না, কিন্তু এই ধরনের ট্রেনিং আমরা এখন পর্যন্ত চালু করি নাই, যেটা আমাদের চালু করার দরকার বলে আমিও মনে করি। শুধু একটু সুযোগ নেই বলে, জুন মাস আসছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা একটু আবেদন জানাই যে শিক্ষা খাতে আরেকটু বরাদ্দ বাড়ানো হোক। জি অবশ্যই, এইটা যেন দেওয়া হয়। এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে যে প্রত্যেক স্কুলে যদি একজন মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়। আমাদের কিন্তু রাজগুপ্তার মডেল কলেজে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন। তিনি যে স্টুডেন্টরা তাদের পরিচয় গোপন রাখেন এবং শিক্ষককে বা প্রিন্সিপালকে, ভাইস প্রিন্সিপালকে বা বিষয় শিক্ষককে কিন্তু এ সম্বন্ধে কিছু জানানো হয়নি। একান্তই ওই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং ভুক্তভোগী যে স্টুডেন্ট তার বিষয়ে এই লাইনে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের একটা অপারেশনের। তারপরে আমরা যেটা করি মোটিভেশনাল লেকচার, যেটা আর কি বিভিন্ন ক্লাসের সাথে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। ছেলেদের এক ধরনের সমস্যা আছে, টিনেজের মেয়েদের এক ধরনের সমস্যা আছে, অনেক সময় কম্বাইন্ড এবং কিছু জিনিস আছে কম্বাইন্ড, তাদেরকে যে কমন প্রবলেম আছে ওইভাবে করা হয়, আবার আলাদা করেও করা হয়। করছি কিন্তু সব ক্ষেত্রে এখানে নেই আর কি। তবে এরকম যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান করা যেত তাহলে আমাদের সেই যে কোমলমতি শিশুরা আছে, ছাত্রছাত্রীরা আছে, আরো ভালো মতো বিকশিত হতো তারা আর কি। আরেকজন দর্শক আছেন, দর্শক কি আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অধ্যাপক ফাইনুল হাসান, আপনার কাছে যাব। যেই সম্প্রতি যে মিটিংটা হলো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে, সেখানে যে 32 দফা সুপারিশ এসছে, তার মধ্যে কয়েকটা আছে, যেমন বছরে অন্তত 3 বার একটা আলোচনা সভার আয়োজন করা যায় কিনা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে। তারপরে প্রধান শিক্ষক অধ্যক্ষের কক্ষে ওইটা পানিয়ে দেয়, যেটা আপনারা উদ্যোগ নিয়েছেন। তারপরে শাস্তি দেওয়া যে একটি মানে অপরাধ, অসদাচরণ হিসেবে গণ্য করে এটা চাকরি বিধিমালার মধ্যে ঢুকিয়ে দেওয়া শিক্ষকদের। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবে, কিন্তু ফোনটা আমরা নিয়ে আসি। একজন দর্শক আছে আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রহিম রাজশাহী থেকে বলছি। বলুন। প্রশ্ন স্যার, এখানে বলছেন যে শিক্ষা বান্ধব পরীক্ষা বান্ধব দরকার, কিন্তু নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেসব শিক্ষকেরা মানবতার জীবনযাপন করছে 10-12 বছর থেকে, তারপরেও পাঠদান করে আসছে। আসলে এই বিনা বেতনে পাঠদানটা কেমন শিক্ষা বান্ধব হয়? আর আপনার প্রশ্ন খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন, যে নন এমপিওভুক্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোর শিক্ষকরা বিনা বেতনে অলমোস্ট পাঠদান করে আসছেন। তো তারা কিভাবে শিক্ষার্থীর সাথে খুব ভালো আচরণ কিভাবে করতে পারেন, এটাও আপনার কাছে আসবো, এবং আমি যে প্রশ্নগুলো করেছি সেগুলো নিয়ে।
ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বললেন যে আমাদের যে 32টি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু বিচার বিভাগের যে নির্দেশনা ছিল কোর্টের, সেই নির্দেশনার আলোকেই হয়েছে, এবং নির্দেশনার আলোকে যেমন হয়েছে তেমনি ভাবে এই কাজটা আমরা করছি। এখনই আমরা করছি যে পরিপত্রটা ঝুলিয়ে রাখা, মাসে অন্তত একটা অ্যাসেম্বলিতে এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা হয়, মিটিং হয়, কথা হয়। শুধু এটা নয়, দুর্নীতি এবং ইত্যাদি বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যদি আমরা কথা বলার চেষ্টা করি অ্যাসেম্বলিতে, তাহলে কিন্তু অনেক বিষয়টাই সমাধান হয়। তো সেই কাজগুলো হচ্ছে। সেই সাথে আমি বলবো যে সুস্পষ্ট কিন্তু আইন বিধিমালা আছে। আমাদের 1979 সালের যে আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সেই বিধিমালাটা কিন্তু একজন শিক্ষক সরাসরি শাস্তিযোগ্য অপরাধ করেন যদি এই কাজটি করে থাকেন, এবং সরকারি স্কুল কলেজের ক্ষেত্রে কিন্তু অহরহ তারা শাস্তি পাচ্ছেন, চাকরিচ্যুতও হচ্ছেন। আবার আরেকটি বিধিমালা আছে, শৃঙ্খলা আপিল বিধিমালা 1985, সেটা অনুযায়ীও কিন্তু তারা শাস্তির আওতায় আসছেন। সুতরাং বিষয়গুলোকে আমরা সেইভাবে ছেড়ে দেই না, কিন্তু তারপরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গভর্নিং বডির উপর অনেকটা ডিপেন্ড করে, যেহেতু বেসরকারি স্কুলগুলো চালানোর ক্ষেত্রে তাদের একটা ভূমিকা পালন করে। আর এমপিওর কথা যেটা বললো, সেই বিষয়টা আমি বলবো যে আমরা কিন্তু এখন 26,084টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও দিয়ে থাকি। আর তার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ম্যাক্সিমাম হতে পারে, আমাদের যে হিসাব, সেই হিসাবে কিন্তু অনেক প্রতিষ্ঠান এখন নেই, হয়তো আগে ইয়ার নাম্বার পেয়েছে কিন্তু এখন আর নেই। সেই হিসাবে আমাদের কাছে 5-6 হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা এমপিওর বাইরে আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা চেষ্টা করছি যে এক পর্যায়ক্রমে তাদেরকে এমপিওভুক্ত করা। আবার অনেক ক্ষেত্রে আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু যতজন ছাত্র নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন পেতে পারে সেই সংখ্যক ছাত্রটা নেই। তাই তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলেই আমরা একটা ব্যালেন্স করতে পারবো। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? আমাদের 1 মিনিট সময় আছে। ছোট্ট করে যেটা বলি যে যারা বেতন ছাড়া কিংবা কোন রকম কম্পেনসেশন ছাড়াই এই শিক্ষা দিতে বাধ্য হচ্ছেন, তাদের সংখ্যা যতই কম হোক, তবুও আমাদের একটা নিবেদন থাকবে যে কেউই যেন সেরকম অবস্থায় না থাকে সেটা দেখা, এবং শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব করতে হলে অবশ্যই আমাদের এই সমস্যাগুলিকে বাস্তব আলোকে বিবেচনায় নিয়ে একটা জায়গায় দাঁড়াতে হবে, যেখানটা আমাদের ওই মোটিভেশনটা তৈরি করতে হবে, যে মানুষ তৈরি করতে হবে। ধন্যবাদ। আমরা আশা করবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য আনন্দের জায়গা হবে, তারা আনন্দ নিয়ে বিদ্যালয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আল্ট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চ তাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আল্ট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো।
বাজারের সেরা দরটি আপনার জন্যই। এক সপ্তাহে এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। রেজিস্ট্রেশন করুন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন স্টার স্পেস দিয়ে FM, লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে। রান রেটের কারণে উল্টে যাবে ফলাফল। কে জিতবে? বিশ ওভারের টার্গেট 196। উইকেট রান রেট 9.8, কিন্তু উইকেটে স্পিন ধরতে শুরু করেছে। রোমাঞ্চ আর শিহরণে ডুবে আছে ক্রিকেট বিশ্ব। স্বপ্ন ছোঁয়ার আকাঙ্ক্ষা আর বেদনার সাথে সূক্ষ্মতা প্রতিনিয়ত। এসে গেল এক্সট্রা পাওয়ার সমৃদ্ধ এক্সট্রা পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট কাপড়ের হলুদে ভাব দূর করে কাপড়কে করে ধবধবে সাদা এবং নতুনের মতো উজ্জ্বল। এক্সট্রা পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, লং লাস্টিং হোয়াইটনেস। প্রস্তুতকারক পিটি কনজিউমার প্রোডাক্ট ইন্ডাস্ট্রিজ। এসি ঠিক মতো কাজ করছে না নাকি? এটাকে তুমি এসি বলছো? এটা তো বিদ্যুৎ খাদক। সন্ধ্যা হলেই মশা। এটা কি? সবসময় তো পাশে থাকতে পারি না, এটা তোমাকে সারা বছর দেখে রাখবে। কিভাবে? সাধ্যের মধ্যে বাংলাদেশে এই প্রথম বাটারফ্লাই নিয়ে এলো LG ইনভার্টার মসকিউটো অ্যাওয়ে এসি, যা শুধু ঘরকে ঠান্ডাই করে না, বিদ্যুৎ সাশ্রয় করে, সারা বছর মশা থেকে রাখে মুক্ত, স্যাঁতসেঁতে ঘর থেকে ঝরঝরে। LG ইনভার্টার, নাইট ইয়ার, হোল ইয়ার। পুরুষদের করা ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়েশ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প থেকে রক্ষায় কনস্ট্রাকশন স্টিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্টিলের স্ট্রেংথ এবং ডাক্টিলিটি নির্দিষ্ট মাত্রায় থাকলেও ভূমিকম্পের মতো দুর্যোগে তা যথেষ্ট নয়, কারণ ভূমিকম্প সরল রেখায় নয়, ঢেউয়ের মতো চক্রাকারে স্থাপনায় আঘাত হানে, যা সাইক্লিক লোডিং নামে পরিচিত। বুয়েটে দীর্ঘ পরীক্ষায় প্রমাণিত হয়েছে AKS TMT বাগ ভূমিকম্পনের মতো 10 লক্ষ কম্পন বা সাইক্লিক লোডিং এর টিকে থাকে, আর আপনার স্থাপনা রাখে সুরক্ষিত। 100% পরিশোধিত স্টিল থেকে TMT প্রযুক্তিতে তৈরি AKS TMT বার, বুয়েট স্বীকৃত বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনীয় স্টিল। এমনিতে তো আমরা জমজ, কিন্তু এখন দেখতে আলাদা। কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল, আর আমি ট্যাবেন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন, ভিটামিন ফিরিয়ে দিতে পারে, আর চুল হয়ে যায় ড্যামেজ। ইমামি 7 oils in 1, 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে, আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। ইমামি 7 oils in 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। পরিষ্কার তো আছে, কিন্তু 10-এ 10 না। আমার ডিটারজেন্ট থেকে বেশি পরিষ্কার? ইম্পসিবল। চ্যালেঞ্জ ট্রাই করুন নতুন হার্পিক চ্যালেঞ্জ। এর ঘন ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় হলুদ দাগ পরিষ্কার করে 10 গুণ বেশি, আর আপনাকে দেয় এক পরিষ্কার ঝকঝকে টয়লেট। চ্যালেঞ্জ। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। বলো না, এটা রহস্যটা কি শিলাদি? বিগেন স্পিডি আর অনেক অনেক ভালোবাসা। জাপানের নাম্বার 1 হেয়ার কালার ব্র্যান্ড বিস্ময়কর বিগেন মাত্র 5 মিনিটে চুল কালো করে। বিগেন ফর জেনারেশন। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে।
Fair and Handsome Instant Fairness Face Wash. এটা ময়ূর স্কুল না? আরে আবার ছবি তো রুমায়ম সেই কি হলো? এভাবেই প্রতিদিন মুখের অতিরিক্ত তেল আর ধুলো ময়লা ঢেকে দেয় আপনার স্বাভাবিক উজ্জ্বলতা। তাই লেবু শসার গুণ আর সায়েন্সের কার্যকারিতায় ন্যাচারাল সায়েন্স সমৃদ্ধ কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, যা মুখের তেল ময়লা দূর করে তেল তেলে ভাব নিয়ন্ত্রণ করে ফিরিয়ে দেয় ন্যাচারাল গ্লো। কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, গ্লো করুন প্রতিদিন ন্যাচারালি। এমনিতে তো আমরা ডাবল, কিন্তু এখন দেখতে আলাদা, কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল আর আমি ট্যাবিন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে আর চুল হয়ে যায় ড্যামেজ। ইমামি 7 oils in 1 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। ইমামি 7 oils in 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। এখন উজালা তেল স্কিনে গিফট কার্ড ঘুষলেই বিদেশ ভ্রমণের সুযোগ, সাথে পাচ্ছেন নিশ্চিত উপহার। ধন্যবাদটা কি তোমাকে দেবো নাকি উজালা? উজালা কালার লাইফ। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। আমাদের সংসার ছোট্ট সোনা মিলে ভালোবাসায় ভরপুর। আরেকটা সন্তান হয়তোবা, কিন্তু এখনই নয়। তাই আমি বেছে নিয়েছি এসএমসি আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। সুগার ফিরিয়া খেলো তোলা পারবে ছাড়া হয় কি সরিষার তেল। ঝাঁজ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি? সেটা হলো অন্য কিছু হতে পারে, সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ছাঁচ, আর ছাঁচ মানে তীর খাঁটি সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল, দেশি ছাঁচ, দেশি স্বাদ। এমনিতে তো আমরা ডাবল, কিন্তু এখন দেখতে আলাদা, কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল আর আমি ট্যাবিন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে আর চুল হয়ে যায় ড্যামেজ। ইমামি 7 oils in 1 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। ইমামি 7 oils in 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। পরিষ্কার তো আছে, কিন্তু 10-এ 10 না। আমার ডিটারজেন্ট থেকে বেশি পরিষ্কার ইম্পসিবল। ট্রাই করুন নতুন হার্পিক সেলেক্ট। এর ঘন ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় হলুদ দাগ পরিষ্কার করে 10 গুণ বেশি, আর আপনাকে দেয় এক পরিষ্কার ঝকঝকে টয়লেট। চ্যালেঞ্জ আসছে তুমি কাঁদছো? এত গরম ও সহ্য হবে? দায়িত্ববানদের প্রথম পছন্দ ভিশন এসি, কারণ এর ওয়াইড ইনডোর ইউনিট যে কোনো এসির চেয়ে দ্রুত ঘরকে শীতল করে এবং কোল্ড প্লাজমা টেকনোলজি বাতাসকে করে পুরো জীবাণুমুক্ত। তুমি নেবে শ্বাস, তাই জীবাণুমুক্ত বাতাস। ভিশন এসি। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। কি করছো? হ্যাপি বার্থডে। তেল কই? তুমি জানো না আমি টপার ননস্টিক কুকওয়্যার ব্যবহার করি? এলো টপার ননস্টিক কুকওয়্যার, 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। হ্যাপি বার্থডে। তেল কম মারো। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। ফিঙ্গার দিচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী এসির এক বিশাল সম্ভার। আরো পাচ্ছেন 6,700 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, 15% ডাউন পেমেন্ট, ইন্টারেস্ট ফ্রি 6 মাস আর ফ্রি ইনস্টলেশন। ফাটাফাটি চলছে শহর জুড়ে। যদি থাকে এনপলি তো নাও ফাটাফাটি। তাই ব্যবহার করুন 100% ভার্জিন ম্যাটেরিয়ালসে তৈরি ফুড গ্রেডেড এনপলি সামগ্রী, যা অধিক টেকসই, সহজে ফাটে না, ভাঙে না। এনপলি নিশ্চিন্তে বহু বছর। এই কয়টা বাজে রে? লালটা কি? কয়টা বাজে? সবুজটা? আরে এই যে আমার জেমস ঘড়ি। জেমস এখন মডের সাথে কালেক্ট করো তোমার রিস্ট ওয়াচ ও আইওয়াচে এখনই, আর পার্ট দেখো ননস্টপ। জীবনটা কি রঙিন। এখন উজালা তেল স্কিনে গিফট কার্ড ঘুষলেই বিদেশ ভ্রমণের সুযোগ, সাথে পাচ্ছেন নিশ্চিত উপহার।
ধন্যবাদটা কি তোমাকে দেবো নাকি উজালাকে? কাম উইথ লাইফ। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা গায়ে বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমার এখন সময় দরকার, তাই আগামী 5 বছর আবার সন্তান নেওয়া নো ওয়ে। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। পুরো পরিবারের সবচেয়ে বিজি কিন্তু আমি। এই যে টুকটুকি সব সময় ভুলে যায় দরজা লাগাতে, আর দুষ্টুটার তো 2 মিনিট পর পরই আমার কথা মনে হয়। মাকে দেখে মনে হয় কি নেই পৃথিবীতে। আর লোডশেডিং সে তো লেগেই আছে। এত কিছু সইবার পরেও সবার মুখে হাসি ফোটাতে আমার কি যে ভালো লাগে। দেশি পরিবেশ আর দেশি পরিবারের চাহিদা মাথায় রেখে তৈরি ভিশন ফ্রিজ, যার শতভাগ কপার কন্ডেন্সার সব ঝামেলা সহ্য করে আপনাকে দেয় সব সময় ফ্রেশ খাবার। ভিশন ফ্রিজ, সব সয়ে যায়। ব্যস্ততা ভরা লাইফে পানিটা বোরিং হলে চলে? বোরিং পানিকে মজাদার আর রিফ্রেশিং করতে মেশান আম, কমলা ও আনারসের সাথে ভিটামিন ও আয়রনে ভরা ইস্তি পাউডার ড্রিঙ্ক। পানিকে বানান ইস্তি পানি। আইসক্রিম না ফুচকা? ফুচকা। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। রোদ না বৃষ্টি? বৃষ্টি। সুইজারল্যান্ড না সুন্দরবন? আমার বেডরুম। বেডরুম? হাতির বেডরুম ফার্নিচার সেট। আমার বেডরুমে এনেছে এমন পরিবেশ তা ছেড়ে অন্য কোথাও ছুটি কাটাতে আমার মনে টানে না। কিভাবে পাঠায়? এমন দৃষ্টিগত সমস্যা এখন ঘরে ঘরে, কারণ ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো স্মার্টফোন অফার। এখন ইস্পাহানি মির্জাপুর বেসলিপ 200 বা 400 গ্রাম অথবা 3 ব্যাগ কিনলে নিশ্চিত নাগচ্ছা আর হাজার হাজার সিম্ফনি স্মার্টফোন জিতে নেবার সুযোগ। চামানি লাইফটা ভরপুর। চামানি ইস্পাহানি মির্জাপুর। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প থেকে রক্ষায় কনস্ট্রাকশন স্টিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্টিলের স্ট্রেংথ এবং ডাক্টিলিটি নির্দিষ্ট মাত্রায় থাকলেও ভূমিকম্পের মতো দুর্যোগে তা যথেষ্ট নয়, কারণ ভূমিকম্প সরল রেখায় নয়, ঢেউয়ের মতো চক্রাকারে স্থাপনায় আঘাত হানে, যা সাইক্লিক লোডিং নামে পরিচিত। বুয়েটে দীর্ঘ পরীক্ষায় প্রমাণিত হয়েছে AKS TMT বা ভূমিকম্পনের মতো 10 লক্ষ কম্পন বা সাইক্লিক লোডিং এর টিকে থাকে, আর আপনার স্থাপনা রাখে সুরক্ষিত। 100% পরিশোধিত স্টিল থেকে TMT প্রযুক্তিতে তৈরি AKS TMT বার, বুয়েট স্বীকৃত বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনীয় স্টিল। লোকে বলে পুরান ঢাকা, অথচ যা কিছু নতুন তার শুরু হয় এখান থেকে। এই যে আসগর আলী হসপিটাল পুরান ঢাকায় নিয়ে এসেছে এমন কিছু যা এই দেশেই নতুন। দেশের প্রথম পূর্ণাঙ্গ মডিউলার অপারেশন থিয়েটার, বিশ্বমানের NICU, সর্বাধুনিক ICU, নিখুঁত MRI, CT স্ক্যান, প্রতিটি ডিপার্টমেন্টে দক্ষ আন্তরিক নার্স। তাই চিকিৎসা সেবায় নতুন কিছু পেতে হলে আসুন পুরান ঢাকায় গ্যান্ডারিয়ার এই আসগর আলী হসপিটালে। খরচ আপনার আয়ত্তের মধ্যেই, আর সেবা বিশ্বমানের। আশার ভাষা নিয়ে আসগর আলী হসপিটাল। ব্লগার হত্যার মতো একই কায়দায় খুন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমকে। ধারণা পুলিশের। অন্যদের থেকে সবার থেকে আলাদা, আমাদের সাথে বন্ধুর মধ্যেই ছিল। ইনজুরি দেখে মনে হয় অতীতে ব্লগারদের যারা খুন করেছেন সেই ধরনের ধারালো আশ্চর্য আঘাত।
প্রতিবাদে বিক্ষোভ, ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। আমার শিক্ষক মূল্য জ্ঞান এটা যেন একটি নৈমিত্তিক ঘটনা হয়ে পড়েছে। একজন শিক্ষক হত্যা হচ্ছে, তার কারণ জানা যাচ্ছে না। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সত্যিকারের হত্যাকারী যে জন্য হত্যা করেছে তাকে আমরা খুঁজে বের করব এবং আইনের মুখোমুখি অবশ্যই আমরা তাকে করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তৃতীয় দফা ইউপি নির্বাচনে পাবনায় ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলছে আওয়ামী লীগ। বিএনপি নেতাদের অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে দাবি দলটির। গ্রীষ্মের দাবদাহে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ, দীর্ঘমেয়াদে আক্রান্ত হওয়ার আশঙ্কা, খোলা বাসি খাবার না খাওয়ার পরামর্শ। এবং পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাওড় অঞ্চলের প্রায় 1000 হেক্টর জমির আধা পাকা ধান পানির নিচে, হতাশায় কৃষকরা। ব্লগার হত্যার মতো একই কায়দায় খুন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকীকে। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছে পুলিশ। সকালে নগরীর শালবাগান আবাসিক এলাকায় তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 3 দিন ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। রাকিবুল হাসানের রিপোর্ট। সবাইকে নিয়ে এইভাবে চলে যায়, কিন্তু কেউ রক্ত দিতে পারে না, সব ঢাকাতে পারছে না। যদি মেডিকেলে নিয়ে যেত মানুষটাকে বাঁচতো, মেডিকেলে নিয়ে এ আক্ষেপ স্বজন হারানোর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। শালবাগানে নিজ বাড়ির সামনে হামলার শিকার হলেও হাসপাতালে নেয়ার সময়টুকুও পাননি স্বজনরা। প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন অধ্যাপক রেজাউল। পথে বটতলা মোড়ে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ছুটে আসেন শিক্ষার্থী ও সহকর্মীরা। শুধু পরিবারে নয়, বন্ধুসুলভ শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরাও। কিছু হতো না, সবার থেকে আলাদা, আমাদের সাথে বন্ধুর মধ্যেই ছিল। গেটটা আটকে আছে, এখানে বসেছি, আর ওই যে পরের থেকে আসছে সতবীর বাবাকে কে জানো গলা কাটে গেছে। ডিপার্টমেন্টের কিছু ছেলে মেয়েদের নিয়ে গান বাজনার একটা সংগঠন করতে নাকি। এত অনেস্ট, এত ভালো মানুষ আমরা কখনো দেখিনি। ধারালো ভারী অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। আর পুলিশ বলছে ব্লগার হত্যার মতো একই কায়দায় তাকে হত্যা করা হয়েছে। কোনো সময় তিনি ধর্মীয় লেখালেখি করেন এই বিষয়ে, তার বিভাগের প্রফেসর এবং বিভাগীয় প্রধান আছেন, ওনারও জানা নেই। উনি নিরপেক্ষ মানুষ ছিলেন। সম্ভাব্য যত আলামত এবং তথ্য আমরা কালেকশনের চেষ্টায় আছি। তবে নেচার অফ ইনজুরি দেখে মনে হয় অতীতে ব্লগারদের যারা খুন করেছেন সেই ধরনের ধারালো অস্ত্রের আঘাত। হেভি শার্প কাটিং উইপন দিয়ে আমরা বলবো তাকে সজোরে পিছন দিক থেকে মারা হয়েছে, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি এক কোপেই তিনি মাটিতে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। ঘটনার প্রতিবাদে দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এই পর্যন্ত 41 জন শিক্ষককে হত্যা করা হলো, কিন্তু এর একটা বিচার এখন পর্যন্ত হলো না। তার সংস্কৃতি মনা ছিলেন, কিন্তু সংস্কৃতি মনা হলেই যে পরিণতিটা এরকম করুণ হবে, কোনোভাবে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এটা যেন একটি নৈমিত্তিক ঘটনা হয়ে পড়েছে। একজন শিক্ষক হত্যা হচ্ছে, তার কারণ জানা যাচ্ছে না। এর আগে 2014 সালের 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিল ইসলামকে একইভাবে হত্যা করে দুর্বৃত্তরা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এদিকে আইএসের অঙ্গ সংগঠন পরিচয় আনসারুল্লাহ ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিমকে হত্যার দায় স্বীকার করেছে বলে খবর প্রচার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সরকার প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করবে।
বিকেলে রাজধানী তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। এখন দেখলাম আইএস এর ভূত, যেই ভূত নানান কথা বলেন, কখনো আইএস হয়, কখনো জেএনডি হয়, কখনো হারকাতুল জিহাদ হয়, আজকে আবার আনসারুল্লাহ ইসলাম বলে তার দায়িত্ব স্বীকার করছেন। তা আমরা সব আনসারুল্লাহ, সব জেএনডি, সব জঙ্গিবাদকে আমরা চ্যালেঞ্জ করে আমরা এগিয়ে চলছি। আমরা অবশ্যই আমরা এই যে সত্যিকারের হত্যাকারী যে জন্য হত্যা করেছে তাকে আমরা খুঁজে বের করব এবং আইনের মুখোমুখি অবশ্যই আমরা তাকে করব। গেল 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষক দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন, কিন্তু এসব ঘটনায় প্রকৃত দোষীদের বিচার না হয় এমন ঘটনা বারবার ঘটছে বলে দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। গেল এক যুগে 4 জন প্রগতিশীল মনা শিক্ষক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 2004 সালের 24 ডিসেম্বর বিনোদপুরে বাসার সামনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর 2006 সালের 2 ফেব্রুয়ারি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এস তাহেরকে হত্যা করে ম্যানহোলে লাশ ফেলে রাখা হয়। 2014 সালের 15 নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির সামনে কুপিয়ে হত্যা করা হয়। সবশেষ শনিবার একই কায়দায় ক্যাম্পাসে যাবার সময় শালবাগান এলাকায় সংস্কৃতিমনা ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক সমাজ। এরকম একজন মানুষকে এইভাবে খুন হতে হবে এটা আমরা কল্পনা করি নাই, এটা অগ্রহণযোগ্য, এটা মর্মান্তিক। সমাজবিজ্ঞানের শিক্ষক, অর্থনীতি বিভাগের শিক্ষক, তাদেরকেও একইভাবে মেরে ফেলা হয়েছে। তো এই জিনিসগুলো বিচার নিশ্চিত করা খুবই প্রয়োজন। আমরা খুবই ক্ষুব্ধ, আমরা মর্মাহত, আমরা এর জোর দাবি জানাচ্ছি যে এর সুষ্ঠু তদন্ত করে তড়িৎ বিচারের ব্যবস্থা করা হোক। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। একের পর এক বিশ্ববিদ্যালয় হত্যা, কর্মচারী, ছাত্র, শিক্ষক বিভিন্নভাবে বিভিন্ন সময় হত্যা হচ্ছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। একটা বিচারও কেন হয় নাই, আমরা এর বিচার চাই। আর স্যারের তুলনা স্যার নিজেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এসব হত্যাকাণ্ডের বিচার হওয়া জরুরি বলে মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল এই কর্মকর্তা। এ ধরনের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন এবং শ্রেণীকক্ষে যে জ্ঞান প্রদান করে থাকেন শিক্ষকরা, সেক্ষেত্রে বিশালভাবে একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে। 3 শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখনো চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়নি একটি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন রাত 11টার সময়। অবৈধ অনিবন্ধনকৃত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ। তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016 মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, নাটোর, শেরপুর ও নেত্রকোনা সহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী সহিংসতায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ফটিকছড়ির 14টি ইউনিয়নের নির্বাচনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের দিকে কিছু কিছু এলাকায় কেন্দ্র দখলের খবর পাওয়া যায়। অভিযোগ পাওয়া যায় জাল ভোটেরও। তবে পুলিশের তৎপরতায় শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই কেন্দ্রে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আমরা এসে সাথে সাথে এটা প্রশমন করেছি। শেরপুরের 6টি ইউনিয়নে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে গ্রামবাসীও জড়িয়ে পড়ে সংঘর্ষে। পুলিশ এ সময় অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া দক্ষিণ কৌড়েতলী ভোটকেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। একদল উচ্ছৃঙ্খল জনতা এসে আমাদের নির্বাচনী লোকদেরকে সব পক্ষ থেকে বের করে দিয়েছে, নিজেরা চেয়ার টেবিল ছুঁড়ে মারছে।
নাটোরের খোলাবাড়িয়া, হালসা, ছাতনি, তেবাড়িয়া ও কাফুরিয়া ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের খবর পাওয়া যায়। পরে সংবাদ সম্মেলন করে এসব ইউনিয়নের বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া কুমিল্লা, শেরপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের কিছু কিছু এলাকার দু একটি ভোট কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে গত বৃহস্পতিবার ভৈরবের ভবানীপুরে চতুর্থ দফা ইউপি নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজন আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে নির্বাচন কমিশন দাবি করেছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ এ দাবি করেন। গত দুই ধাপের তুলনায় এবার ইতিবাচক পরিবর্তন ঘটেছে জানিয়ে সামনে আরো শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে আশা করেন তিনি। আপনারা নিশ্চয়ই আগের দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের ভোট গ্রহণের ইতিবাচক পার্থক্য লক্ষ্য করেছেন। কোনো ধরনের বড় যানমালের ক্ষতি ছাড়াই সুষ্ঠু শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি সামনের ধাপগুলোতেও কোনো ধরনের গোলযোগ ছাড়াই আরো শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সংসদ উপনেতা সৈয়দা ফাজেদা চৌধুরী, দলের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী 28 মে পঞ্চম ধাপে দেশের 733টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাত 11টার সময় আরো থাকছে। লঞ্চ ধর্মঘট আংশিক স্থগিতে যাত্রীদের মধ্যে স্বস্তি। রাজধানীর সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সাধারণ সম্পাদকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এখন উনি ষড়যন্ত্র করবেন সরকারের বিরুদ্ধে, উনি ষড়যন্ত্র করবেন হত্যার, তার বিরুদ্ধে মামলা করা যাবে না। কেন? উনি সাংবাদিক ছিলেন, সাংবাদিকরা কি আইনের বিরুদ্ধে? আজকে যারা এই শফিক রহমান এবং মাহমুদুর রহমানদের গ্রেফতারের পরে যারা মায়ের কান্না পাচ্ছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে মায়ের কান্না বন্ধ করুন। আপনারা ষড়যন্ত্রকারীর পক্ষে নিন না। সজীব ওয়াজেদ জয়ের অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগ মার্কিন আদালতে গ্রহণ না করলেও ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্যায়ভাবে বিএনপি নেতাদের ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। আদালতে জমা দেয়া মার্কিন সরকারের রিপোর্টে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ কিংবা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আদালত গ্রহণ না করা সত্ত্বেও শুধু তার ফেসবুকে দেয়া একটা পোস্টের উপর ভিত্তি করে সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। অথচ আদালতে পেশকৃত মার্কিন সরকারের ডকুমেন্টে উল্লেখিত ইন্ডিভিজুয়াল 1 অর্থাৎ সজীব ওয়াজেদ জয় 2,500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে সরকার টু শব্দটি করছে না কেন? জনগণ জানতে চায় যে সন্দেহজনক এই লেনদেনের উৎস কি, এই বিপুল অর্থের প্রকৃত মালিক কে, কোন বিশেষ ব্যক্তি না বাংলাদেশের জনগণ? দেখছেন রাত 11টার সময়। সঙ্গে থাকুন।
এগিয়ে যাওয়ার পথে চলা শুরু হয় স্বপ্ন দেখার সাহস থেকে, আর তার সাথে যদি যোগ হয় আধুনিক প্রযুক্তির সংযোগ আর প্রতিভা, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া মুহূর্তের ব্যাপার মাত্র। স্বপ্ন পূরণের সেই জয়যাত্রায় আজিয়াটা আছে আপনার পাশে প্রতিটি পদক্ষেপে। হবেই তো ভাই, বাইরের দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। সিঙ্গার দিচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী এসি, এক বিশাল সম্ভার। আরো পাচ্ছেন ৬,৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, 15% ডাউন পেমেন্ট, ইন্টারেস্ট ফ্রি ৬ মাস আর ফ্রি ইনস্টলেশন। শেষ বলে প্রয়োজন 4 রান। আমার ছেলের পরিপূর্ণ পুষ্টির জন্য ওকে আমি দেই শক্তি প্লাস দই প্রতিদিন। গরুর ফ্রেশ দুধ থেকে তৈরি অনন্য শক্তি প্লাস দইতে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন, সাথে আয়রন, জিঙ্ক, ভিটামিন এ এবং আয়োডিন, যা আপনার সন্তানের স্বাস্থ্যোজ্জ্বল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।